প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের আজকের বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এটা হলো তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে তথ্যভিত্তিক আলোচনা করে অবচয় নির্ধারণ পদ্ধতিগুলো আলোচনা করতেছিলাম। অবচয়ের কতগুলো পদ্ধতি লিখে দিয়েছিলাম। তার প্রেক্ষিতে আমি প্রথমেই সরলরৈখিক পদ্ধতি আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অবচয় নির্ধারণের আরো একটি পদ্ধতি, সেটা হলো ক্রমহ্রাসমান জের পদ্ধতি। কি পদ্ধতি এটা? ক্রমহ্রাসমান জের পদ্ধতি। দেখো, ক্রমহ্রাসমান জের পদ্ধতি কি? যে পদ্ধতিতে প্রথম বছর ব্যতীত তার পরবর্তী বছরগুলোতে পূর্ববর্তী বছরে প্রথম বছর বাদ দিয়ে পূর্ববর্তী বছরের অবচয়গুলো বাদ দিয়ে সম্পদের অবশিষ্ট মূল্যের উপরে নির্দিষ্ট হারে, শতকরা হারে অবচয় নির্ধারণ করা হয়ে থাকে। তাকে কি বলে? ক্রমহ্রাসমান জের পদ্ধতি। অর্থাৎ প্রথম বছর সম্পদের মোট মূল্যের উপরে অবচয় নির্ধারণ করা হবে, আর দ্বিতীয় বছর এর পরবর্তী বছরগুলোতে প্রতি বছরের অবচয়গুলো বাদ দিয়ে, তার পূর্ববর্তী বছরের অবচয়গুলো বাদ দিয়ে অবশিষ্ট সম্পদের মূল্যের উপরে অবচয় নির্ধারণ করা হবে। তাহলে একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। দেখো, একটা উদাহরণ লিখি। একটি মেশিনের ক্রয় মূল্য 20,000 টাকা। অবচয়ের হার 10%। ক্রমহ্রাসমান অবচয়ের হার। অবচয়ের হার হলো 10%। ভগ্নাবশেষ মূল্য ধরি 5,000 টাকা। এই ক্ষেত্রে বার্ষিক অবচয়ের পরিমাণ হবে, এক্ষেত্রে বার্ষিক অবচয়ের পরিমাণ হবে, একটি মেশিনের ক্রয় মূল্য আমি লিখলাম কত? 20,000 টাকা। 20,000 টাকা দিয়ে আমি ক্রয় করেছি। অবচয়ের হার হলো, অবচয়ের শতকরা হার হলো 10% বা 10%। ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা। অর্থাৎ সম্পত্তির তার যে আনুমানিক আয়ুষ্কাল আছে, আয়ুষ্কাল শেষে আমি কি এটার মূল্য থাকবে কত? 5,000 টাকা। এই ক্ষেত্রে বার্ষিক অবচয়ের পরিমাণ হবে, তাহলে প্রথম বছরের অবচয় হবে, প্রথম বছর আমি কি বলেছি যে সম্পদের মোট মূল্যের উপরে, প্রথম বছর কি সম্পদের মোট মূল্যের উপরে
প্রথম বছর কি অবশ্যই ধরতে হবে। এই ক্ষেত্রে এই পদ্ধতিতে, সরলরৈখিক পদ্ধতিতে আমি সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য কি বাদ দিয়েছিলাম, কিন্তু এই পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনায় আনা হয় না। সম্পদের মোট মূল্যের উপরে কি করা হয়, অবচয় নির্ধারণ করা হয়ে থাকে। তাহলে এই 20,000 টাকা সম্পদের মোট মূল্য কত? এই যে সম্পদের মোট মূল্য হলো 20,000 টাকা। তাহলে এতে আমি 10% যদি ধরি, তাহলে 20,000 টাকার 10% আমার কত আসবে? 2,000 টাকা। 20,000 টাকার 10% হলো আমার 2,000 টাকা, প্রথম বছরের অবচয়। তাহলে দ্বিতীয় বছর কত হবে? আমি বলেছিলাম প্রথম বছর ব্যতীত তার পরবর্তী বছরগুলোতে তার পূর্ববর্তী বছরের অবচয়গুলো কি সম্পদের মোট মূল্য থেকে বাদ দিয়ে অবশিষ্ট মূল্যের উপরে অবচয় ধার্য করা হয়ে থাকে। প্রতি বছর কি প্রারম্ভিক মূল্যের উপরে অবচয় বাদ দিয়ে, যেমন এখানে 20,000 টাকা, এর পূর্ববর্তী অবচয় কত ছিল? পূর্ববর্তী বছর 2,000 টাকা। এই 2,000 টাকা আমার কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দিয়ে পরবর্তী যে অবশিষ্ট যে সম্পদের মূল্য থাকবে তার উপরে ধারাবাহিকভাবে 10% করে কি অবচয় নির্ধারণ করা হবে। তাহলে এই 20,000 থেকে 2,000 টাকা যদি আমি মাইনাস করি, 18,000 টাকার উপরে 10% কত আসলো? 1,800 টাকা। 1,800 টাকা। এভাবে তৃতীয় বছর তাহলে এই যে 2,000 টাকা বাদ দিয়ে আমার কত আসছিল? 18,000 টাকা, তাই না? দ্বিতীয় বছরে আমি 18,000 টাকার উপরে কি করেছি? এটার উপরে অবশ্যই ধরেছি। তাহলে তৃতীয় বছরে আমার প্রারম্ভিক ব্যালেন্স কত? তৃতীয় বছরে গিয়ে আমার এটার মূল্য দাঁড়ায় কত? 18,000 টাকা। এই 18,000 টাকা থেকে তার পূর্ববর্তী বছরের অবচয় বাদ দিয়ে আমার কি করতে হবে? অবচয় নির্ধারণ করতে হবে। এই 18,000 টাকা ছিল। শিক্ষার্থী বন্ধুরা, এই 18,000 টাকা আমি কোথা থেকে পেলাম? এই যে 20,000 থেকে প্রথম বছর তো আমি 20,000 থেকে তার পূর্ববর্তী বছরের 2,000 টাকা আমি বাদ দিয়েছি। তাহলে 18,000 টাকার উপরে আমি দ্বিতীয় বছর অবচয় ধরেছি। তাহলে তৃতীয় বছর আমার কি করতে হবে? সম্পদের যে মূল্য ছিল সেই মূল্য থেকে আমার কি করতে হবে? তার পূর্ববর্তী বছরের অবচয়টা আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দিয়ে তার যে অবশিষ্ট মূল্য থাকবে সেটার উপরে আমাকে অবচয় ধরতে হবে। এই হলো 10%। তাহলে 18,000 টাকা মূল্য ছিল। 18,000 থেকে আমি কি পূর্ববর্তী বছরের অবচয় কত ছিল? 1,800 টাকা। এই 1,800 টাকা আমি কি করলাম? বাদ দিয়ে দিলাম। আমার আছে কত? 16,200 টাকা। এই 16,200 টাকার উপরে আমি কি করব? 10% অবচয় ধরবো। এখন আমার আসলো কত? 1,620 টাকা। 1,620 টাকা। বন্ধুরা, আমি যত অবচয় কি গণনা করব, এইভাবে পূর্ববর্তী বছরের কি হবে? অবচয়গুলো বাদ দিয়ে তার অবশিষ্ট যে সম্পদের মূল্য থাকবে সেটার উপরে আমাকে কি করতে হবে? অবচয় নির্ধারণ করতে হবে। এটা ছিল ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এই পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যকে কি করা হয় না? বিবেচনায় আনা হয় না। প্রথম বছর সম্পদের মোট মূল্যের উপর তার পরবর্তী বছর পূর্ববর্তী বছরের অবচয়গুলো বাদ দিয়ে যে সম্পদের যে অবশিষ্ট মূল্য থাকবে তার উপর আমার কি করতে হবে? অবচয় নির্ধারণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তার পরবর্তী পদ্ধতিটি হলো, আমি লিখে দিয়েছিলাম তোমাদের গত ক্লাসে, তার পরবর্তী বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। এই পদ্ধতিটাও কি তোমাদের পরীক্ষায় আসে। তাহলে এটা গেল ক্রমহ্রাসমান জের পদ্ধতি।
বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি কি? তোমাদের বইয়ের ভাষায় যদি একটু আমি পড়ে নেই, তাহলে এখানে দাঁড়াচ্ছে যে যে পদ্ধতিতে সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে অবচয়যোগ্য মূল্যকে, তাহলে অবচয়যোগ্য মূল্য কোনটি? মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে সেটা হলো অবচয়যোগ্য মূল্য। আয়ুষ্কালের বর্ষসমূহের সমষ্টি দ্বারা, অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কালের বর্ষসমূহের সমষ্টি দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে বর্ষ সংখ্যার নিম্ন ক্রম অনুসারে সংশ্লিষ্ট বর্ষের দ্বারা গুণ করে অবচয় নির্ণয় করা হয়। তাকে কি বলে? বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা উদাহরণটা যদি একটু দেখি, আমরা অঙ্কটা করতে গিয়ে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বিষয়টা কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। দেখো, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, আগে আমি এটা লিখে নেই। একটা উদাহরণ আছে, মনে করি একটি যন্ত্রের ক্রয় মূল্য কত? 45,000 টাকা। ধরে নিলাম একটি যন্ত্রের বা যন্ত্রপাতির ক্রয় মূল্য কত? 45,000 টাকা। ঠিক আছে, যার আয়ুষ্কাল 3 বছর, যে প্রতিষ্ঠানে এটা 3 বছর চলবে। ভগ্নাবশেষ মূল্য মূল্য 5,000 টাকা। তাইলে এই পদ্ধতিতে কি বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো। বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ধারণ করব। তাহলে এটা যেহেতু বর্ষ সংখ্যার পদ্ধতি, তাহলে নিম্ন ক্রম অনুসারে, তাই না? এগুলোকে কি করতে হবে? আগে আমাকে যোগ করতে হবে। যেহেতু বর্ষ সংখ্যার সমষ্টি আমার কয় বছর চলবে? 3 বছর। তাহলে 3 বছরের বর্ষ সংখ্যার সমষ্টি কত? তাহলে যন্ত্রটির আয়ুষ্কালের বর্ষ সংখ্যার সমষ্টি, যন্ত্রটির আয়ুষ্কালের বর্ষ সংখ্যার সমষ্টি কত হবে? ছোট থেকে বড় আকার আগে লিখবা। প্রথম 2 নম্বর বছর, আর হলো কি 3 নম্বর বছর। তাহলে আমার এখানে কত দাঁড়াচ্ছে? 2 এর একে 3, 3 এর একে কত? 2 এর একে 3, 3 3 6। তাহলে এখানে দেখা যাচ্ছে কত বছর? 6 বছর। কত বর্ষ সংখ্যা সমষ্টি কত? 6 বছর। তাইলে নিম্ন ক্রম অনুসারে সংশ্লিষ্ট বর্ষের মান গুলো দেখতে হবে। নিম্ন ক্রম অনুসারে
সংশ্লিষ্ট বর্ষের মান। তাহলে নিম্ন ক্রম অনুসারে, তাই না, মানে বড় থেকে ছোট আকারে। প্রথম কি আছে? প্রথম আছে 4, সরি, প্রথম আছে 3, তারপরে 2, তারপরে কি এই 1, তাই না? তাহলে দেখা যাচ্ছে নিম্ন ক্রম অনুসারে আমি কি করব? অবচয়গুলো ধার্য করব। তাহলে প্রথম বছরের অবচয় হবে কে? অবচয়যোগ্য মূল্যকে কে? যন্ত্রটির আয়ুষ্কাল দ্বারা ভাগ করব, ভাগ করে নিম্ন ক্রম অনুসারে সংশ্লিষ্ট বর্ষের যে মান সেটা দিয়ে গুণ করলে আমার কি হয়ে যাবে? প্রথম বর্ষের অবচয় বের হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি এটা একটু মুছে দিচ্ছি। ইনফরমেশন গুলো আছে কত? ক্রয় মূল্য হলো 45,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা, আর আয়ুষ্কাল হলো কত? 3 বছর। ঠিক আছে, এটা তোমরা খেয়াল রাখবা। তাহলে প্রথম বছরের অবচয় কত হবে? এখানে হলো যন্ত্রটির মোট মূল্য। এখানে যেহেতু সম্পদের নাম বলা আছে, এটা লিখি যন্ত্রটির মোট মূল্য বাদ। শিক্ষার্থী বন্ধুরা, আমি এটা একটু এদিকে লিখি, তাহলে আমার জন্য সুবিধা হবে। যন্ত্রটির মোট মূল্য বা ভগ্নাবশেষ মূল্য। তাহলে যন্ত্রটির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য যদি আমি বাদ দেই, তাহলে অবচয়যোগ্য মূল্য বের হবে, তাই না? তাহলে অবচয়যোগ্য মূল্যকে যন্ত্রটির আয়ুষ্কালের বর্ষ সংখ্যা কত? 6, এই 6 দ্বারা ভাগ দিতে হবে। আর নিম্ন ক্রম অনুসারে বর্ষের মান কত? প্রথমে আছে কত? 3। তাইলে প্রথম বছরে 3 দিয়ে কি করতে হবে? এটাকে গুণ দিতে হবে। তাইলে কত ছিল? 45,000 টাকা। এখানে কত ছিল? ভগ্নাবশেষ মূল্য ছিল 5,000 টাকা। তাহলে 6 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে কত আসলো? 45,000 থেকে 5,000 বিয়োগ করব, ভাগ 6 গুণ 3। তাহলে প্রথম বছর আমার অবচয় আসলো কত? 20,000 টাকা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এইভাবে। তারপরে দ্বিতীয় বছর, দ্বিতীয় বছরে অবচয় আমি সরাসরি অবচয়যোগ্য মূল্যটা লিখে ফেলছি। এখানে আর ইয়ে করার দরকার নাই। 5,000 টাকা। প্রতি বছর অবচয়যোগ্য মূল্য সমপরিমাণই থাকবে। ঠিক আছে? কত ছিল? 6। তাহলে নিম্ন ক্রমের মান ছিল কত? দ্বিতীয় বছর প্রথম ছিল 10, তারপর হলো 2, 2 দিয়ে ভাগ। ঠিক আছে, 2 দিয়ে গুণ, সরি। 40,000 টাকা। এটা থেকে বাদ দিলে 40,000 টাকা। ভাগ ভাগ করতে হবে 6 দিয়ে, গুণ করতে হবে 2 দিয়ে। তাহলে প্রথম বছর হলো 13,333 টাকা, 33 পয়সার মতো আসে। 13,333 টাকা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা?
এই বিষয়টা দশমিকের পরে রাখতে পারো গড় 33 পয়সা এরকম সামথিং আসে। তাহলে তৃতীয় বছরে অবচয় হবে কত? 40,000। এই যে অবচয়যোগ্য মূল্য প্রতি বছরে কিন্তু ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে, ঠিক আছে? 6 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ, ঠিক আছে? তাহলে 40,000 ভাগ 6, তাহলে 6,667 টাকা এরকম আসে। 6,600 67 টাকা, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এভাবে প্রতি বছর বর্ষ সংখ্যার পদ্ধতিতে এভাবে আমরা অবচয় ধার্য করব। তাহলে বোঝা গেল বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমাদের যে পদ্ধতিটি ছিল সেটা হলো যান্ত্রিক ঘণ্টাহার পদ্ধতি। কি এটা? যান্ত্রিক ঘণ্টাহার যান্ত্রিক ঘণ্টাহার পদ্ধতি। এই পদ্ধতিতে যন্ত্রের আয়ুষ্কালকে ঘন্টায় রূপান্তর করা হয়। কি করা হয়? যন্ত্রের আয়ুষ্কালকে ঘন্টায় রূপান্তর করা হয়। মনে করো একটি যন্ত্রপাতি আমি কি ক্রয় করলাম, তাহলে এখানে যন্ত্রটি আমার কত ঘন্টা চলবে। কি করা হয়? এখানে আয়ুষ্কালটা কি থাকে? ঘন্টায় থাকে। আয়ুষ্কালটা কি থাকে? ঘন্টায় থাকে। আমি একটা যন্ত্রপাতি কিনে নিলাম 50,000 টাকা দিয়ে, সেই যন্ত্রটি আমার প্রতিষ্ঠানে কি কত ঘন্টা চলবে সে অনুসারে কি এখানে অবচয় নির্ধারণ করা হয়ে থাকে। তাহলে ঠিক একইভাবে যে প্রথম বছর মোট ধরে নিলাম এটা 10,000 ঘন্টা চলবে। কত? 10,000 ঘন্টা। তাহলে প্রতি বছর আমি কি পরিমাণ যন্ত্রটি পরিচালিত হবে, কত মানে এক বছরে কত শত বা কত হাজার ঘন্টা এটা পরিচালিত হবে, সেই অনুসারে প্রতি বছর কি করা হয়? ঘন্টা প্রতি মূল্য বের করে যে বছর যত ঘন্টা চলবে সেই ঘন্টা দিয়ে এটাকে কি করব? গুণ করব। গুণ করলে প্রতি বছরের টোটাল কি হবে? যদি 3,000 ঘন্টা চলে প্রথম বছর, তাহলে 3,000-কে 1 ঘন্টায় কত চলবে সেটাকে আগে আমি নির্ধারণ করে নিব। একে গুণ দিলে প্রথম বছর যদি 3,000 ঘন্টা চলে, তাহলে 3,000 দিয়ে গুণ দিলেই কি হয়ে যাবে? প্রতি ঘন্টা অবচয়কে 3,000 দিয়ে গুণ দিলে 1 বছরের অবচয় আমার কি হয়ে যাবে? বের হয়ে যাবে। এভাবে দ্বিতীয় বছর যদি 4,000 ঘন্টা চলে, তৃতীয় বছর যদি 5,000 ঘন্টা চলে, তো এইভাবে কি হয়? ঘন্টাগুলো কি এখানে নির্ধারণ করা থাকবে যে আমার যন্ত্রটি কত চলবে। তাহলে একটা উদাহরণের সাহায্যে আবার বিষয়গুলো আমরা কি করতে পারি? ক্লিয়ার করতে পারি, ঠিক আছে? এখানে ধরে নেই যে যন্ত্রপাতির ক্রয় মূল্য কত। আমরা প্রতিবার ক্রয় মূল্য এইভাবে না লিখে একটা ইনফরমেশন দিয়ে কি লিখতে পারতাম। যেহেতু এখানে কি হচ্ছে লিখে নেই, যেহেতু এটা ঘন্টাহার পদ্ধতি, ওখানে ছিল কি টাকায় ছিল বা বছরে এক একটা পদ্ধতি, তো
তো এখানে লিখে নিই, লিখে নিলেই তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে যন্ত্রপাতির ক্রয় মূল্য হলো 6,50,000 টাকা ধরে নিলাম, তোমাদের বইয়ে এটা দেওয়া আছে, ঠিক আছে। তো এটার আয়ুষ্কাল কত? আনুমানিক আয়ুষ্কাল হলো 10 লক্ষ ঘন্টা। যেহেতু এটা ঘন্টার পদ্ধতি, তাই কি এটা 6,50,000 টাকার যন্ত্রপাতিটি আমার প্রতিষ্ঠানে চলবে কত ঘন্টা? 10 লাখ ঘন্টা, ঠিক আছে। এটা তথ্যের একটু পরিবর্তন করে নেই, হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের এটা অন্য একটা ইয়েতে চলে গেছিল, ধরে নেই এটা 1,80,000 টাকা, আর এটা চলবে হলো 80,000 ঘন্টা। অন্য একটা ঘন্টাতে চলে গেছিল, এটা ধরে নিলাম। যন্ত্রপাতির ক্রয় মূল্য হলো 1,80,000 টাকা, আনুমানিক আয়ুষ্কাল কত? 80,000 ঘন্টা, ঠিক আছে। তাহলে যন্ত্রটি প্রথম বছরে, তাহলে যন্ত্রটি বা যন্ত্রপাতিটি প্রথম বছরে 3,500 ঘন্টা এবং দ্বিতীয় বছরে চলবে 3,800 ঘন্টা। প্রথম বছরে এত ঘন্টা এবং দ্বিতীয় বছরে 3,800 ঘন্টা পরিচালিত হবে। তাহলে এই ক্ষেত্রে বার্ষিক অপচয়ের পরিমাণ কত হবে? এক্ষেত্রে বার্ষিক অপচয়ের পরিমাণ আগে আমার কি করতে হবে? ঘন্টা প্রতি অপচয় বের করতে হবে। কি বের করতে হবে? ঘন্টা প্রতি অপচয়। আমি যদি ঘন্টা প্রতি অপচয় না বের করি তাহলে কি এই যে আমার 3,500 ঘন্টা চলে, সেটা দিয়ে কি করতে পারবো না, বের করতে পারবো না। অথবা একসাথেও কি করা যায় বার্ষিক অপচয়। দেখো আমি প্রথম বছরের অপচয় এটা আমি একসাথে দেখিয়ে ফেলছি। প্রথম বছরের অপচয় এটাও যথারীতি দেখা যাচ্ছে যে 1,80,000 টাকা। এখানে কি ভগ্নাবশেষ মূল্য আছে? এখানে ভগ্নাবশেষ মূল্য লিখি নাই, আমি এখানে লিখে দিচ্ছি যে এটার ভগ্নাবশেষ মূল্য কত। এখানে তোমরা লিখে নিতে পারো এটার ভগ্নাবশেষ মূল্য। মনে করো ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। কত? 20,000 টাকা। এখানে লিখে দিলাম যে ভগ্নাবশেষ মূল্য হলো কত? 20,000 টাকা। তাইলে মোট আমার চলবে কত? 1,80,000। ভগ্নাবশেষ মূল্য হলো 20,000। আমি যদি টোটাল চলবে কত? 80,000 ঘন্টা। এই আনুমানিক ঘন্টা দিয়ে আমি কি করবো? এটাকে ভাগ দিব, তাই না? ঘন্টা প্রতি অপচয়, তাহলে প্রতি ঘন্টায় অপচয় কত সেটা বের হলো। তারপরে আমার প্রথম বছরে চলবে কত ঘন্টা? 3,500 ঘন্টা। তাহলে 3,500 দিয়ে আমি কি করব? গুণ দিব। 3,500 দিয়ে আমি এটাকে গুণ দিব। গুণ দিলে আমার প্রথম বছরের কি অপচয়টা বের হয়ে যাবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 1,80,000 বিয়োগ কত? 20,000
ভাগ ৮০,০০০। তাহলে 1 ঘন্টায় অবচয় হলো আমার 2 টাকা। তাহলে ৩৫০০ ঘন্টায় অবচয় কত? ৭,০০০ টাকা। তাহলে প্রথম বছরে আমার কত আসলো? এই ৭,০০০ টাকা। তাহলে দ্বিতীয় বছরে আমার কত হবে? দ্বিতীয় বছরে একইভাবে 1 ঘন্টায় যদি আমার 2 টাকা হয়, তাহলে ৩৮০০ ঘন্টায় কত টাকা? ৭,৬০০ টাকা চলে আসবে। ঠিক আছে, যেহেতু এখানে কিছু ঘন্টার পরিমাণ কি বেশি। এইভাবে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, যত বছর বলবে আমি সেভাবে কি তোমাদের যেভাবে বলা হবে, যত বছরে বলা হবে তত বছর তোমরা কি অবচয়টা বের করে নিবা। আশা করি বুঝতে পারছো। তারপর হলো মাইল হার পদ্ধতি। কি পদ্ধতি এটা? মাইল হার পদ্ধতি। মনে করো একটা মোটর গাড়ি বা ট্রাক বা লরি কিনলাম, তাই না? প্রতিষ্ঠানে লাগে না? হ্যাঁ, তাহলে এটার একটা কি আছে? আনুমানিক মূল্য আছে। এটা হলো মাইল হার পদ্ধতি। মাইল হার মাইল হার পদ্ধতি। তাহলে এটার আনুমানিক আয়ুষ্কাল কি? আনুমানিক আয়ুষ্কাল অবশ্যই কি সেটা ছিল ঘন্টার পদ্ধতি ছিল, এটা কি মাইল থাকবে, যে এটা আমার যত বছর আমার প্রতিষ্ঠানে হবে, তাই না, বা চলবে, এটা আমি ধরে নিব যে এটা এত লক্ষ মাইল কে বা 10 লক্ষ মাইল আমার এটা চলবে। যথারীতি ভগ্নাবশেষ মূল্য থাকবে। ঠিক আছে, তাহলে ওই ঘন্টার পদ্ধতির মতোই প্রতি মাইলে অবচয় নির্ধারণ করে আমাকে কি করতে হবে? প্রতি বছর যে মোটর গাড়িটি আমার প্রতিষ্ঠানে প্রতি বছর যে পরিমাণ চলবে, যে যত মাইল চলবে, প্রতি মাইল দিয়ে গুণ করে আমাকে কি করতে হবে? অবচয় নির্ধারণ করতে হবে। ঠিক আছে, এটা আমি মুখে মুখে বলে নিচ্ছি, আমি লিখতেছি না। ঠিক আছে, হ্যাঁ। তাহলে একইভাবে ওইটার মতো নেই, প্রথম বছরের অবচয় ওইটা ছিল ঘন্টা, আর এখানে কি মাইল। যেহেতু যন্ত্রপাতি তো আর চলতে পারে না, তাই না, এটা কত ঘন্টা চলবে বা কত বছর চলবে, তাই না, এইভাবে গুলো থাকে। আর যেহেতু এটা মোটর গাড়ি, রাস্তায় চলবে, কত মাইল কত কিলোমিটার চলবে, এইভাবে সাধারণত কে দেওয়া থাকে। সে মাইল বা কিলোমিটার অনুসারে আমাকে কি করতে হয়? এখানে অবচয় নির্ধারণ করতে হয়। তাহলে প্রথম বছরের অবচয় একইভাবে আমার ওইটা ধরে নিলাম। আমি ইনফরমেশন গুলো যখন লিখতে যাব তখন আমি বলবো, এটা তোমরা খেয়াল করবা। প্রথম বছরের অবচয় আমি ধরে নিলাম কে মোটর গাড়িটির ক্রয় মূল্য কত? ৬,৫০,০০০ টাকা। এটা বিক্রি করে পাওয়া যাবে কত? ৫০,০০০ টাকা পাওয়া যাবে। ঠিক আছে, এটা বিক্রি করে কত? ৫০,০০০ টাকা পাওয়া যাবে। তার মানে এটা ভগ্নাবশেষ মূল্য। এটার মূল্য আছে কত? নির্দিষ্ট সময় শেষে এটার মূল্য থাকবে কত? ৫০,০০০ টাকা। এই ৫০,০০০ টাকা আমার কি করতে হবে? মোট মূল্য থেকে বাদ দিতে হবে। এবং আমি ধরে নিলাম এটার আয়ুষ্কাল কত? 10 লক্ষ ঘন্টা, সরি 10 লক্ষ মাইল। 10 লক্ষ মাইল, যেহেতু এটা মাইল হার পদ্ধতি, তাইলে এটা দিয়ে যদি গুণ দেই, তাহলে আমার মাইল প্রতি অবচয় বের হবে, তাই না?
তাহলে আমি ধরে নিলাম প্রথম বছর আমার চলবে কত, 60,000 মাইল। কত এটা, 60,000 মাইল। এটা দিয়ে আমার গুণ করতে হবে এটা, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, 60,000 মাইল চলবে। তাহলে আমার প্রথম বছর অবচয় কত আসবে, 6,50,000 থেকে 50,000 বাদ দিলাম, বাদ দিয়ে 10 লক্ষ ঘন্টা দ্বারা আমি ভাগ দিলাম। তাহলে ঘন্টা প্রতি হইলো আমার কত, 60 পয়সা, তাই না? তাহলে 60,000 মাইল প্রতি অবচয়। তাহলে 60,000 মাইল চললে আমার কত আসবে, প্রথম বছর অবচয় আসবে কত, 36,000 টাকা। 36,000, ঠিক আছে। ঠিক একইভাবে দ্বিতীয় বছর ধরে নিলাম 70,000 ঘন্টা চলবে, তৃতীয় বছর ধরে নিলাম কত, 50,000 ঘন্টা চলবে। শুধু এখানে প্রতি বছরের মাইল বারবার ঘন্টা চলে আসছে, যেহেতু ঘন্টাটা আগে শিখেছি, এটা হলো মাইল। দ্বিতীয় বছর 70,000 মাইল, তৃতীয় বছর 80,000 মাইল। এইভাবে আমি ধরে নিব যে আমার এটা প্রতিষ্ঠানটা কি এভাবে চলবে। এইভাবে ইনফরমেশনগুলো তোমাদের দেওয়া থাকবে। তো এইভাবে তোমরা কি করবা, মাইল হার পদ্ধতিতে অবচয় নির্ধারণ করবা, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। আরেকটা পদ্ধতি আছে উৎপাদন একক। আরেকটা কি আছে, উৎপাদন একক। শিক্ষার্থী বন্ধুরা দেখো, একটা প্রতিষ্ঠানে যদি আমি একটি মেশিন ক্রয় করি বা যন্ত্রপাতি ক্রয় করি, এটা এভাবেও ধরে নেওয়া হয় যে ঘন্টার মতো, মানে ঘন্টা ভাবেও অবচয় নির্ধারণ করে যে এটা দিয়ে আমি 5 বছর যদি আমার চলে, এই 5 বছর আমি কত একক পণ্যদ্রব্য উৎপাদন করতে পারবো। তাহলে প্রতি বছর যে পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদিত হয় একক প্রতি কি উৎপাদন বের করে প্রতি বছর কি করা হয়, গুণ দিলেই কি হয়ে যায়, প্রতি বছরের উৎপাদন একক দিয়ে গুণ দিলেই উৎপাদন এককটা বের হয়ে যায়। একই, প্রায় সেম, ঠিক আছে, ক্ষেত্র ভিন্ন, কিন্তু তোমাদের শিখন ফল কিন্তু একইভাবে যাচ্ছে, ঠিক আছে। এটাও একক প্রতি উৎপাদন। মাইল হার পদ্ধতিটা যেমন একক প্রতি মাইল বের করেছি, ঘন্টাটার ভিতরে কি একক প্রতি ঘন্টা বের করেছি, এখন কি একক প্রতি উৎপাদনে অবচয় কত সেটা বের করতে হবে, ঠিক আছে। উৎপাদন একক, উৎপাদন একক পদ্ধতি। তাহলে যথারীতি ধরে নিলাম একটি যন্ত্রপাতির ক্রয় মূল্য এত, এখানেও ভগ্নাবশেষ মূল্য কি করতে হবে, বাদ দিতে হবে, ঠিক আছে। আয়ুষ্কাল দিয়ে কি করতে হবে, কত একক পণ্য উৎপাদন করা যাবে এটা দিয়ে মোট মূল্যকে যদি আমি ভাগ দেই, তাহলে একক প্রতি উৎপাদন বের হবে। তারপরে প্রতি বছর কি পরিমাণ উৎপাদন করি সেটা দিয়ে গুণ দিলে আমার কি হয়ে যাবে, প্রতি বছরের উৎপাদনের বিপরীতে কি যত টাকা অবচয় হয় সেটা বের হয়ে যাবে। দেখো প্রথম বছরের অবচয় ইনফরমেশন গুলো আমি লিখে নিচ্ছি, ঠিক আছে। তাহলে সম্পদের মোট মূল্য হলো 1,50,000 টাকা, ধরে নিলাম কত, 1,50,000 টাকা, ঠিক আছে। এটা থেকে যথারীতি আমি কি করব, অবচয় ভগ্নাবশেষ মূল্য আমি কি করব, বাদ দিব। তো ধরে নিলাম এটার ভগ্নাবশেষ মূল্য কত, 30,000 টাকা। কত টাকা, 30,000 টাকা। আনুমানিক আয়ুষ্কাল কত, অনুমিত মোট উৎপাদন আয়ুষ্কালটা কি এখানে
কত একক উৎপাদন করতে পারবো, এটা এই মেশিনটা বা যন্ত্রটি সারা জীবনে যত বছর আমার চলবে সেটা দিয়ে কত একক পণ্যদ্রব্য আমি উৎপাদন করতে পারবো। ধরে নিলাম আমি কি 40,000 একক, কি করলাম 40,000 একক পণ্যদ্রব্য আমি উৎপাদন করব। তাহলে সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে আমি 40,000 একক যদি আমি উৎপাদন করি, এটা দিয়ে যদি ভাগ দেই, তাহলে কি আমার প্রতি এক এককে কত অবচয় সেটা বের হবে। তারপরে ধরে নিলাম আমরা তো বার্ষিক অবচয় বের করবো, তাই না? আমরা কি বার্ষিক প্রথম বছরের অবচয়, তাই না? বার্ষিক অবচয় বের করবো। তাইলে প্রথম বছর আমি 3,000 একক পণ্য কি করলাম ধরে নিলাম উৎপাদন করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তারপরে দ্বিতীয় বছর 4,000 একক, তৃতীয় বছর 2,000 একক, এভাবে কি হ্রাস বৃদ্ধি হবে। তোমার যে ইনফরমেশন দেওয়া থাকবে, যে তথ্য দেওয়া থাকবে, সেই তথ্য অনুসারে তোমরা কি করবা, গুণ দিলেই কি বার্ষিক অবচয় বা যে বছরের অবচয় যাবে সেই বছরের উৎপাদন একক দিয়ে যদি তোমরা গুণ করো, তাহলে তোমাদের কি অবচয়টা এখানে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তাহলে দেখতে এটা থেকে এটা বাদ দিলে 1,50,000, 30,000 বাদ দিলে 1,20,000 আমি বাদ দিয়ে নিলাম। 1,20,000 কে টোটাল একক দিয়ে ভাগ দিলাম, প্রতি একক হলো 3 টাকা, প্রতি একক কত 3 টাকা অবচয়। তাহলে প্রথম বছর আমি 3,000 একক উৎপাদন করতে পারি, তাহলে গুণ দিলাম 3,000 দিয়ে, তাহলে প্রথম বছর কত আমার অবচয় চলে আসলো কত 9,000 টাকা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এইভাবে তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, হ্যাঁ, এইভাবে যত বছর তোমাদেরকে চাওয়া হবে প্রতিটা পদ্ধতি অনুসারে সেভাবে তোমরা কি বার্ষিক অবচয় বের করবা। এই অবচয় নির্ধারণের পদ্ধতিগুলোর মধ্যে যেগুলো আলোচনা করেছি এইগুলোই কি ছিল, আরো আছে, তো সেগুলো তোমাদের মানে এগুলো বেশি আসে পরীক্ষায়। ঠিক আছে, সে অনুসারে করে নিলাম। ঠিক আছে, স্থির কিস্তি পদ্ধতি, সরলরৈখিক স্থির কিস্তি বা সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি, তারপরে হলো কত বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, তারপরে উৎপাদন একক পদ্ধতি, মাইল হার পদ্ধতি, আরেকটা কি কার্য ঘন্টা হার পদ্ধতি, তাই না? এই যে পদ্ধতিগুলো আলোচনা করেছে তোমরা আশা করি বাসা সেগুলো অনুশীলন করবা এবং এগুলো আয়ত্তে রাখার চেষ্টা করবা। ঠিক আছে, তো এগুলোই যে যা পড়ানো হয়েছে এগুলোই তোমাদের কি হোমওয়ার্ক। অবচয় নির্ধারণের পদ্ধতি, অবচয় নির্ধারণের কে পদ্ধতিগুলো তোমরা কি শিখবা। আজ এই পর্যন্তই শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফেজ।